দর্শক বন্ধুরা নমস্কার। পাকস্থলীর ক্যান্সার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ প্রথম অবস্থাতে এর কোনো লক্ষণ আমরা বুঝতেই পারি না। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই লক্ষণগুলোর কথা বলবো যেগুলোর মাধ্যমে আপনারা প্রথম থেকেই অ্যালার্ট হতে পারবেন, কারণ সময় যদি বেরিয়ে যায় তাহলে এটাতে রোগী মরা ছাড়া কোনো গতি থাকে না। কারণ প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করার পরেও অনেক সময়ই দেখা যায় পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। তাই সময় থাকতে চিকিৎসার যে ব্যবস্থাটা নেওয়া তার জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আর আপনাকে অ্যালার্ট থাকতে গেলে আপনাকে সেই রোগের কারণে এই রোগটা হতে পারে এবং তার লক্ষণগুলো কি কি সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল বা নলেজ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি কামনা করি আপনারা সবাই সুস্থ থাকুন। এই ধরনেরই ভিডিও রেগুলার আপনাদের কাছে নিয়ে আসি, তাই যারা রেগুলার আমাকে দেখেন অবশ্যই এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে আজকে করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে অবশ্যই ভুল করবেন না। আর নতুন যারা দেখছেন, ভালো লাগার পরেই অবশ্য ভিডিওটা পুরোটা দেখার পর যদি ভালো লাগে তখনই গিয়ে আপনার মন চাইলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আসুন দেখা যাক মূল বিষয়বস্তুতে। আমরা দেখিনি পাকস্থলীর ক্যান্সার অ্যাকচুয়ালি হয় কেন। সবচেয়ে প্রথমে এই কেনটা আমাদের জানাটা খুব দরকার। পাকস্থলীর ক্যান্সার এমন একটি রোগ যেখানে অনেকটাই জিনগত ব্যাপার থাকে, অর্থাৎ পূর্বপুরুষ বা বংশ পরম্পরায় একটা ব্যাপার কিন্তু চলে। কিন্তু পাকস্থলীর ক্যান্সারটা সম্পূর্ণ ভিন্ন। এখানে পূর্বপুরুষ বা বংশ পরম্পরায় যে সম্পর্ক বা জিনগত যে বৈশিষ্ট্য সেটা কিন্তু প্রায় নেই বললেই চলে। মাত্র 1%, অর্থাৎ 100 জনের মধ্যে একজনের এটা হওয়ার সম্ভাবনা, যেটা জিনগতভাবে তার শরীরে চলে আসে। এটা ছাড়া পাকস্থলীর ক্যান্সারের জন্য দায়ী আমরা নিজেরা, আমাদের নিজেদের খাদ্যাভ্যাস। তা এই ব্যাপারে আমরা একটু বিশদে আলোচনা করে নিই, কারণ এখানে জানতে হবে খাদ্যাভ্যাসের মধ্যে কি সেই খাদ্যের অভ্যাস যেটার কারণে আমাদের পাকস্থলীর ক্যান্সার হতে পারে। অনেকেই শুধুমাত্র মদ্যপানকে দায়ী করে থাকেন, কিন্তু শুধুমাত্র মদ্যপান নয়। আসুন পুরো ব্যাপারটা আমরা এখানে একটু দেখে নিই। সবচেয়ে প্রথমে যারা পোড়া খাবার খুব বেশি খেতে পছন্দ করেন, অর্থাৎ পোড়া বলতে ঝলসানো খাবার, পোড়া খাবার বা বলতে পারেন গ্রিলড করা খাবার, যেটাকে আমরা কাবাব বা এই ধরনের জিনিসগুলোর সঙ্গে তুলনা করতে পারি। তো এই ধরনের খাবার যারা খান তাদের ক্ষেত্রে পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পায়। কেন? কারণ এর খাবারগুলোতে নাইট্রোসামাইন থাকে। এটা এক ধরনের যৌগ, আর এইটা এক ধরনের বিষ যৌগ, অর্থাৎ এই টনিক আর কার্সিনোজেনিক, অর্থাৎ এক ধরনের বিষ। সেই কারণে এগুলো কন্টিনিউয়াসলি যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে আপনার পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। দ্বিতীয়, যারা একটু বেশি লবণযুক্ত খাবার পছন্দ করেন, কাঁচা লবণের কথা আমি এখানে বলছি না, শুধুমাত্র মানে লবণ দিয়ে সেটাকে অনেক দিন ধরে প্রিজার্ভ করা রয়েছে, বা লবণ, যেমন ধরুন আপনারা অনেকেই দেখবেন শুকনো মাছ বাজার থেকে কিনে খান, অর্থাৎ নোনা ইলিশ হতে পারে, সেই ধরনের যে খাবারগুলোকে প্রিজার্ভ করা হয়, লবণ দিয়ে প্রিজার্ভ করা হয়, তো সেই এক কথায় শুটকি মাছ যেটাকে বলা হয়, তো সেইগুলোও কিন্তু লবণ দিয়ে প্রিজার্ভ করা থাকে। মনে রাখবেন এই ধরনের বেশি লবণাক্ত যে খাবারগুলো, তার সঙ্গে আচার বা এই ধরনের খাবারগুলো যেটা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। তৃতীয়, যাদের প্রচুর পরিমাণে গ্যাস অ্যাসিডিটি গ্যাস অ্যাসিডিটি হতেই থাকে, প্রায় সবসময়ই অ্যাসিড হতে থাকে, গলা বুক জ্বালা করে, অ্যাসিড রিফ্লাক্সের কারণে এটা হতে থাকে, চোয়া ঢেকুর ওঠে, বুক জ্বালা করে, গলা জ্বালা করে। তো এই ধরনের সমস্যা যাদের রয়েছে, আর এটা দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে, কোনো রকম চিকিৎসা ছাড়া যদি আপনি এটাকে চলতে দেন, তাহলে পরে এটা কিন্তু পরবর্তীতে আপনার পাকস্থলীর ক্যান্সারের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে, অর্থাৎ আপনার কিন্তু সম্ভাবনা অনেক বৃদ্ধি পেতে পারে। তাই যাদের কন্টিনিউয়াসলি অ্যাসিড রিফ্লাক্স হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি ঊর্ধ্বমুখী, অর্থাৎ অ্যাসিড ঊর্ধ্বমুখী হয়ে যায়, গ্যাস ঊর্ধ্বমুখী হয়ে যায়, বারে ঢেকুর ওঠে, গলা জ্বালা করে, বুক জ্বালা করে, এই চোয়া ঢেকুর ওঠে, টক ঢেকুর ওঠে, তাহলে খুব সাবধান হতে হবে আপনাকে। এটা দীর্ঘদিন চলতে দেওয়া যাবে না। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং, অর্থাৎ যারা ধূমপান করেন এবং মদ্যপান করেন, দুজনের ক্ষেত্রেই, উভয়ের ক্ষেত্রেই কিন্তু পাকস্থলীর ক্যান্সারের সম্ভাবনা অত্যাধিক বৃদ্ধি পায়, সঙ্গে সঙ্গে লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা অত্যাধিক বৃদ্ধি পায়, কিডনি তো রয়েছে। এরপরে যে কথাটা বলবো, যারা অত্যাধিক মোটা, অর্থাৎ স্থূলকায় ব্যক্তি, ওজনে ভারী,
তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়। কারণ ওজনে যারা ভারী, নর্মালি আমরা এটাই জানি, যার ভুঁড়ি গজায়, যার প্রচুর পরিমাণে পেট বাড়ে, তার কোথাও না কোথাও হজমের সমস্যা রয়েছে। ঠিকমতো হজম উনি করতে পারেন না, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও থাকতে পারে। আর এই ধরনের ব্যক্তিদের মধ্যে যেহেতু কায়িক পরিশ্রম করার ক্ষমতা অনেক কম থাকে, তো সেই ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্সের মতো অবস্থা বা পেটের গ্যাস্ট্রিক আলসারের মতো অবস্থা তৈরি হয়, আর সেখান থেকেই কিন্তু ক্যান্সার তৈরি হয়। একটা কথা জেনে রাখবেন, পেটের ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সারের প্রাক মুহূর্ত যেটা, সেটাই হচ্ছে আলসার। প্রথমেই ক্যান্সারে দাঁড়াবে না, প্রথমে আলসার দাঁড়াবে এবং তারপরেই ক্যান্সারে রূপান্তরিত হতে আরম্ভ করে। অনেকের ক্ষেত্রে আলসারের যে প্রাথমিক ধারণাগুলো, অর্থাৎ আমরা যেটা জানি প্রাথমিক যে লক্ষণগুলো, সেগুলো ঠিক মতো প্রকাশিত হয় না। সেই ক্ষেত্রে রোগী কিন্তু সম্পূর্ণ একটা অজানা অবস্থায় থাকেন যে তার পেটে ক্যান্সারের মতো মারাত্মক রোগ জন্মাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কারণগুলো, কারণ তো আমি বললাম, অবশ্যই লক্ষণগুলো জেনে নিতে হবে, সেটা এক্ষুনি বলবো। কিন্তু তার আগে আরেকটা কথা এখানে বলে নেওয়া ভালো, যে কারণগুলো বললাম ক্যান্সারের, এই কারণগুলো ছাড়াও আরেকটা কারণ কাজ করে, যেটা আমরা অনেক সময়ই বলতে পারেন নেগলেক্ট করি, ইগনোর করে ফেলি। সেটা হচ্ছে সম্পূর্ণ অনিয়মিত লাইফস্টাইল যদি আপনার হয়, অর্থাৎ বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো যদি বেশি পরিমাণে খান, হয়তো আপনার ইনিশিয়ালি কোনো রকম অ্যাসিড বা গ্যাস হচ্ছে না, কিন্তু এইগুলোতে যে ধরনের উপাদান ব্যবহার করা হয়, যেমন ধরুন কাবাব চিনি, এগুলো চাউমিন বা এগরোল, এই ধরনের জিনিসগুলোতে অনেক সময় কিন্তু ব্যবহার করা হয় মুখরোচক করার জন্য। তো এই যে কাবাব চিনি বা এই ধরনের যে রাসায়নিকগুলো অথবা খাবারে যে রং ব্যবহার করা হয়, প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, প্যাকেটজাত খাবারে যে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, প্যাকেটজাত দুধের মধ্যেও কিন্তু কিছু রাসায়নিক ব্যবহার করা হয়, যেগুলোকে ব্যবহার করে দুধকে অনেকদিন তাজা রাখা যায়। তো এই সমস্ত জিনিসগুলোর কারণেও কিন্তু পাকস্থলীর ক্যান্সার হতেই পারে। তাই যতটা পারবেন প্রাকৃতিক খাবার খাবেন, যতটা পারবেন ন্যাচুরাল জিনিসের উপরে নির্ভর করবেন। বাইরের প্যাকেটজাত খাবার, বোতলজাত খাবার, এই জিনিসগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন এবং প্লাস্টিককে এড়িয়ে চলার চেষ্টা করবেন। প্লাস্টিক থেকেও সবচেয়ে বেশি ক্যান্সার কিন্তু আমাদের শরীরে তৈরি হয়। এরপরে আমরা এটা জানবো যে ক্যান্সারের লক্ষণগুলো কি কি। পাকস্থলী ক্যান্সারের এমন কি লক্ষণ আছে যেটা প্রথমে প্রকাশিত হয় না, যার ফলে রোগী অনেক ঘাবড়ে গিয়ে শেষ মুহূর্তে আর তার কাছে কোনো উপায় থাকে না। প্রথমেই বলি যে সামান্য খাবার খেলেই পেট ভরে ওঠে, আর এটা একদিন দুদিন নয়, কন্টিনিউয়াসলি চলতে থাকে। দুবেলা আপনি খাচ্ছেন, দুবেলাতেই আপনার একই অবস্থা তৈরি হচ্ছে, আর এটা কয়েক সপ্তাহ ধরে কন্টিনিউ চলছে। তারপর পেট ফোলা, সবসময় পেটটা ফোলা ফোলা ভাব, টনটনে একটা ব্যথা থাকে। আপনি মনে করছেন যে পেটে গ্যাস জমেছে, কিন্তু গ্যাসটা সব সময় তো হওয়া সম্ভব না। প্রত্যেক মুহূর্তে কি আপনার পেটে গ্যাস জমা সম্ভব? তাই এটা যদি দিনের পর দিন চলতে থাকে, সপ্তাহের পর সপ্তাহ চলতে থাকে, একদম বিলম্ব করবেন না, অবিলম্বে আপনি পেটের চেক আপ করান, আলট্রাসোনোগ্রাফি করান বা নিকটবর্তী ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। চান্সেস অনেক বেশি বেড়ে যায় এরকম যদি লক্ষণ দেখতে পান। এরপরে খিদে হঠাৎ করে কমে যায়, এবং হঠাৎ করে আপনি ভালো মানুষ ছিলেন কিন্তু হঠাৎ করে খিদে কমে গেছে, ওজনও দিনের পর দিন কমতে আরম্ভ করেছে, চোখ ভেতরে কোটরাগত হতে আরম্ভ করেছে, আর গ্যাস অ্যাসিডিটি সমস্যা তো রয়েইছে, তার সঙ্গে আপনার খাওয়ার আগে যতটুকুই বা খেতেন সেটুকুও আর খেতে পারছেন না, খিদে আপনার পাই না বা খাবার দেখলে অরুচি আসে। ব্যাস, এখানে আপনার সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এটাই যদি অন্তত 3 সপ্তাহ বা 4 সপ্তাহের বেশি অতিক্রম করে যায়, অবশ্যই নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিন, কোনো আর দেরি করবেন না। মলের রং চেঞ্জ হয়ে যাওয়া, নর্মালি আমাদের যে মলের রং থাকে, সেই রং থেকে যদি মল আরও গাঢ় কালারে পরিবর্তিত হয় এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে পরে বুঝবেন কোথাও একটা ইন্টারনাল ব্লিডিং এর ব্যাপার রয়েছে, আর এই কারণেই মলের রং পরিবর্তন হচ্ছে, মল গাঢ় রং হয়ে যাচ্ছে। সেখানে ঈষৎ যে হলুদাভ বর্ণ থাকে আমাদের মলের, সেটা কিন্তু আস্তে আস্তে দেখবেন অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে বা কালোর দিকে চলে যাচ্ছে বা বাদামির দিকে চলে যাচ্ছে। সাবধান হয়ে যাবেন, মলে কিন্তু রক্ত যাচ্ছে এবং সেই রক্তের অন্যতম একটা স্রোত কিন্তু আপনার পাকস্থলীর ক্যান্সারও হতে পারে। তাই অবিলম্বে চেক করিয়ে নেবেন। কন্টিনিউয়াসলি বমি বমি ভাব যদি থাকে, দীর্ঘদিন ধরেই বমি বমি ভাব বা বমি হচ্ছেও, প্রায়শই আপনার বমি হচ্ছে, আর বমি বমি ভাব তো সারাদিন লেগেই থাকছে, তার সঙ্গে পেটে ব্যথা, স্বাভাবিকভাবেই কোনো রকম খাবার খেতে ইচ্ছে করবে না, ওজন হ্রাস পাবে, আর পেটে সবসময় একটা জ্বালা জ্বালা ভাব আপনি অনুভব করবেন। আর এইটা যদি কন্টিনিউয়াসলি 3 সপ্তাহ বা 4 সপ্তাহের বেশি স্টে করে, অবিলম্বে ডাক্তারবাবুর পরামর্শ নিন, আলট্রাসোনোগ্রাফি করান বা পেটের কোনো বায়োপসি করিয়ে নিন। না হলে পরে খুব সমস্যায় পড়তে হবে আপনাদেরকে, কারণ এটাই একমাত্র
আপনার পাকস্থলীর ক্যান্সার থেকে বাঁচাতে পারে। অনেক সময় দেখবেন গ্যাস অ্যাসিডিটির সঙ্গে পাকস্থলীর ক্যান্সারের প্রাথমিক লক্ষণ প্রায় মিলে যায়, আর এখানেই আমরা ধোঁকা খাই, এখানেই আমাদের ঠকতে হয়। তাই এই ধরনের যখনই সিমটম 3 সপ্তাহ বা 4 সপ্তাহ কন্টিনিউ হবে, আর বিলম্ব করবেন না, অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে। অন্য দর্শক বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও উপকৃত করুন। প্রত্যেকের এই নলেজগুলো থাকা দরকার বলেই আমি শেয়ার করি। আর অবশ্যই যারা নতুন, আমি আগেও রিকোয়েস্ট করেছি, প্রথমবার দেখছেন আমাকে, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি মনে হয় যে আমাকে একটা লাইক দিলে ভালো হয়, তাহলে পরে একটা লাইক দেবেন, তাতে আমার মোটিভেশনটা বাড়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।